জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বুথি নয়, ভোট চুরি ঠিক কোথায় হচ্ছে ধরে ফেলেছেন দাবি অভিষেকের। কোরআন অবমাননার অভিযোগে বিধায়ক অসীম সরকারের গ্রেপ্তারের দাবিতে কালনা থানায় স্মারকলিপি জমা দিল মুসলিম সংগঠনগুলি। শাহী বৈঠকে শুভেন্দু সুকান্তদের সঙ্গে ডাক দিলীপকেও, বেরিয়ে কি বললেন অভিমানী নেতা। ভবানীপুরে বিশেষ জোর, রাজ্যের নেতাদের ফের 200 আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন অমিত শাহ। শাহের নাম শুনলে মমতা ও তৃণমূল থরথর করে কাঁপে, বিস্ফোরক সুকান্ত মজুমদার। ভোটাধিকার নিয়ে শঙ্কা, এসআইআর নাম বাদ পড়লে কি করবেন জানালেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা মানুষের কাছে মাথা নত করব, ক্ষমতার কাছে নয়। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে 2.5 ঘন্টা ধরে কথা বলার পর এমনটাই বললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নির্বাচন কমিশনের দপ্তরের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দাবি করেছেন ভোট ঠিক কোথায় চুরি হচ্ছে তা তিনি ধরে ফেলেছেন। এদিন অভিষেক বলেন ভোটার লিস্টে চুরি হচ্ছে, সফটওয়্যারে চুরি হচ্ছে, ইভিএমে চুরি হচ্ছে না। তার দাবি ইভিএম তো চেক করা যায়, কিন্তু সফটওয়্যারে কি হচ্ছে তা বোঝা যায় না। অভিষেকের কথায় বুঝতেও পারবেন না ওরা কি অ্যালগরিথম করে রেখেছে, কি সফটওয়্যারে রেখেছে। ভোটার লিস্ট থেকে লাখ লাখ ভোটারকে বাদ দেওয়া হচ্ছে। তবে এই ভোট চুরির বিষয়টি অন্য বিরোধী দলগুলি ধরতে পারছে না বলেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দিল্লিতে দাঁড়িয়ে এদিন বলেন প্রত্যেক দলের ইলেকটোরাল রোলের চুরি ধরা উচিত। আমরা হাতে নাতে ধরেছি, এমন হাজার হাজার কেস আছে। যেসব রাজ্যে তৃণমূলের সমমনোভাবাপন্ন দল ক্ষমতায় রয়েছে সেখানে কি চলছে, সেখানে ক্ষমতায় থাকা দলগুলিকে কি বলবেন। এই প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কথা হলে নিশ্চয়ই বলবো, সবার লড়াই করা উচিত। সব জায়গায় ষড়যন্ত্র চলছে, সেগুলো ধরতে হবে। শুধু সরব হলে হবে না, প্রতিটি সেকেন্ড লড়াই করতে হবে। ইঞ্জিনই যদি খারাপ হয় তাহলে কি করে হবে। ভোট চুরি কীভাবে ধরেছেন সে কথা বলতে গিয়ে অভিষেক কার্যত অন্য বিরোধী দলগুলিকে বার্তা দেন। তার দাবি ভোটের সময় কি হবে তা ভাবলে চলবে না, লড়াইটা এখন থেকে লড়তে হবে। সন্দেহজনক তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এবার আসছি পরবর্তী সংবাদে। কোরআন অবমাননার অভিযোগে নদিয়া জেলার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের গ্রেপ্তারের দাবিতে পূর্ব বর্ধমান জেলার কালনা থানায় স্মারকলিপি জমা দিল স্থানীয় মুসলিম সংগঠনগুলি। এদিন বুধবার কালনা মুসলিম বোর্ডের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় মাদ্রাসার পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কালনার পুরাতন বাস স্ট্যান্ড এলাকার সুইমিং পুল থেকে শুরু করে কালনা থানার সামনে আসে। থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও বিধায়ক অসীম সরকারের কুশপুতুল পোড়ানো হয়। পরে একটি প্রতিনিধি দল কালনা থানার আইসির হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ঠিক কি বলেছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার? তিনি বলেছিলেন আসল কোরআন যুদ্ধের সময় পুড়ে ছাই হয়ে গেছে, বর্তমান কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে, সেই ইতিহাস আমার কাছে আছে। কোরআনে মুসলিম শিশুদের পর্যন্ত শিক্ষা দেওয়া হচ্ছে যে যেখানে অমুসলিমদের পাবে সেখানেই হত্যা করবে। আমার কাছে আছে কোরআন, ওনারা চ্যালেঞ্জ করুন, আমার কাছে তাদের কোরআন আছে। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল নার্সিংহোমে, সেই টাকা দিয়ে বাংলাদেশ থেকে সেই কোরআন কালেকশন করেছি, সেখানে পরিষ্কার অমুসলিমদের হত্যা করার কথা লেখা আছে। তিনি আরও বলেছিলেন এই ধরনের হিংসার কথা যে ধর্মগ্রন্থে লেখা আছে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সেই ধর্মগ্রন্থে প্রস্রাব করি। সেই ধর্মগ্রন্থ যখন তখন আমি পুড়িয়ে ফেলতে পারি, মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। অসীম সরকার এই কথা সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেছিলেন, ফলে নিমেষের মধ্যে তার বক্তব্যের ফুটেজ ভাইরাল হয় এবং রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে অসীম সরকারের বিরুদ্ধে। মুসলিম সংগঠনগুলির পাশাপাশি তৃণমূল, সিপিএম, আইএসএফের তরফেও নওশাদ সিদ্দিকী তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। কালনা থানায় অভিযোগ দায়ের করল মুসলিম সংগঠনগুলি। বিক্ষোভকারী বাদশাহ শেখ ইকবাল শেখরা বলেন আল কুরআন হলো আমাদের জীবনের অঙ্গ। উনি বলেছেন যে সেই আল কুরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছেন এবং তিনি বলেছেন থুতু ফেলবেন, এমনকি প্রস্রাবও করে দেবেন। এবার আসছি পরবর্তী সংবাদে। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কলকাতা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রাত্য প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মান ভাঙাতে খোদ আসরে নেমেছেন তিনি। বুধবার সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখানেও ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে তাকে ফের সক্রিয় করার পরিকল্পনাতেই এই বৈঠক। বেরিয়ে এ বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। সোমবার রাতে
কলকাতা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্দেশ্য নেতাকর্মীদের 26-এর রোডম্যাপ বুঝিয়ে দেওয়া। এদিন বুধবার সকালে কলকাতার একটি হোটেলের দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বাছাই করা কয়েকজনের সঙ্গে আরেকটি বৈঠকে বসেন অমিত শাহ। সেখানে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পাশাপাশি ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষও। দীর্ঘ বৈঠকের পর শাহের সঙ্গে মধ্যাহ্নভোজক সারেন তারা। স্বাভাবিকভাবেই বৈঠক শেষ হতেই এবার সক্রিয় ভূমিকায় তাকে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিলীপ ঘোষ। তিনি এ বিষয়ে বলেন, আমায় ডেকেছিল তাই এসেছি, বাকি যা বলার দল বলবে। সূত্রের খবর, এই বৈঠকে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত, দিলীপ ঘোষ যে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি তা বলাই বাহুল্য। তিনি দায়িত্বে থাকাকালীনই বাংলায় বিজেপির শিকড় মজবুত হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলার 18টি আসনে বিজেপির জয়ের নেপথ্যে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। এখানেই শেষ নয়, তিনি রাজ্য সভাপতি থাকাকালীন 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 3 থেকে বেড়ে 77টি হয়। তবে পরবর্তীতে দলে নতুন মুখ এসেছে। একদিকে নতুনদের দায়িত্ব বেড়েছে, অন্যদিকে পুরনোদের একাংশের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে। সেই তালিকায় ছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষও। 24 লোকসভায় নিজের গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান পূর্ব থেকে প্রার্থী করা হয় তাকে, যেখানে কীর্তি আজাদের কাছে পরাস্ত হন তিনি। এরপর সময় যত এগিয়েছে দিলীপ ঘোষ তত বেশি করে কোণঠাসা হয়েছেন। এবার আসছি পরবর্তী সংবাদে। রাজ্য সফরে এসে ফের একবার 200 আসনের লক্ষ্য সামনে রেখে বিজেপি কর্মীদের মাঠে নামার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতার জোনের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি থামার নয়। মঞ্চ থেকে তার বক্তব্য, আমরা যদি 3 আসন থেকে 77 আসনে পৌঁছতে পারি, তাহলে 77 থেকে 200 আসনে পৌঁছানো সম্ভব নয় কেন? এই বলে তিনি দলের নেতাকর্মী সমর্থক সহ সব স্তরের নেতাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত এই কর্মী সম্মেলনে মহানগরীর 4টি সাংগঠনিক জেলা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর শহরতলি ও যাদবপুর, এই 4 এলাকার কর্মী ও নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই 4 জেলার মোট 28টি বিধানসভা কেন্দ্র রয়েছে। অমিত শাহ এদিনের বৈঠক থেকেই 20টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। এর আগে সকালে দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে পৃথক বৈঠক করেন অমিত শাহ। সেখানে বিশেষভাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রের খবর। উল্লেখযোগ্যভাবে সায়েন্স সিটির কর্মী সম্মেলনে 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত একাধিক প্রাক্তন বিধায়ককেও ডাকা হয়েছিল, যা দলীয় পুনর্গঠনের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভাষণে রাজ্য সরকারকে নিশানা করে অমিত শাহ বলেন, এই রাজ্যের দুটো জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। এই পরিপ্রেক্ষিতে কলকাতা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, কলকাতা আর নিরাপদ নেই, অনুপ্রবেশের দাপট আরও বাড়বে, তখন সাধারণ মানুষই বিপদে পড়বেন। এই অবস্থা থেকে বেরোতে হলে গোড়া থেকে এই সরকারকে উপরে ফেলতে হবে। কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক নির্দেশ দেন অমিত শাহ। এক কর্মীর সঙ্গে আরেক কর্মীর যোগাযোগ বাড়ানোর উপর জোর দিয়ে বলেন, সবাইকে আরও বেশি সক্রিয় হতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক তৈরি করতে হবে, সাধারণ মানুষের আরও কাছে পৌঁছতে হবে। তৃণমূল সরকারের মা মাটি মানুষ স্লোগানকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, মা আজ বিপন্ন, মাটিতে অনুপ্রবেশের দাফাদাফি, তাই মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। দলকে ভোটের আগে আরও চাঙ্গা করতে অমিত শাহ আত্মবিশ্বাসের সঙ্গে এও বলেন, কোনো কিছুর সঙ্গে সমঝোতা করলে হবে না। এবার আসছি পরবর্তী সংবাদে। সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির মণ্ডল সভাপতি থেকে রাজ্য স্তরের নেতাদের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহের আগে বক্তব্য রাখতে গিয়ে 26 নির্বাচনকে কুরুক্ষেত্র বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 2026 সালের নির্বাচন তৃণমূল বিসর্জন বলে জানিয়েছেন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই নির্বাচনে তৃণমূলকে হারাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কিছু দেখলে হবে না। এরপরই মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা মহাভারতে গল্প শুনেছি, অর্জুন সহ সবাইকে দ্রোণাচার্য জিজ্ঞাসা করেছিলেন, কি দেখতে পাচ্ছ? কেউ বলেছিল আমি গাছে পাতা দেখতে পাচ্ছি, কেউ বলেছিল পাখির ঠোঁট দেখতে পাচ্ছি। অর্জুন একমাত্র বলেছিল আমি পাখির ঠোঁট দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু প্রায় 4 বছর ধরে রাজ্য সভাপতির কাজ করার পর আমি দেখতে পাচ্ছি 2026 সালে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে। আপনাদের দিকে তাকিয়ে তা দেখতে পাচ্ছি। কলকাতার 4টি জেলার শক্তি কেন্দ্র ও মণ্ডলে লোককে ডাকা হয়েছে। তার বিশ্বরূপ যদি এটা হতে পারে, তাহলে মনে রাখবেন এই কুরুক্ষেত্রের জয় আমাদের, অর্থাৎ পাণ্ডবদের জয় হবে।
এবার আসছি পরবর্তী সংবাদে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির পারদ চড়েছে তুঙ্গে। 3 দিনের সফরে কলকাতায় এসে সরকার বদলের হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরের দিনই বাঁকুড়া থেকে পাল্টা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি, অনুপ্রবেশ, আইন শৃঙ্খলা ও এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্র এবং বিজেপির বিরুদ্ধে একের পর এক কড়া অভিযোগ তুলে ধরলেন তিনি। সোমবার রাতে কলকাতায় এসে মঙ্গলবারই 2026 সালে বাংলার সরকার বদল অবশ্যম্ভাবী বলে দাবি করেন অমিত শাহ। দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। এর পাল্টা জবাবে বাঁকুড়ার বড়জোড়া সভা থেকে নাম না করেই অমিত শাহকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ভোট এলেই দুঃশাসন আর দুর্যোধনেরা বাংলায় চলে আসে। তিনি আরও বলেন, আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষ তোমাকে গদিচ্যুত করবে। ভাষণের শুরুতেই এসআইআর ইস্যুতে সুর চড়ান তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ তুলে বলেন, এসআইআরের শুনানিতে বৃদ্ধ ও গরিব মানুষদের অকারণে হয়রানি করা হচ্ছে। বিএলএদের শুনানিতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন তিনি। মমতার দাবি, এসআইআর মানে সর্বনাশ। 1.5 কোটি লোককে বাদ দিতে মাত্র 1.5 দিন, এটা বড় কেলেঙ্কারি। তিনি আরও অভিযোগ করে বলেন যে যেখানে সাধারণত এসআইআর করতে 2 বছর সময় লাগে, সেখানে ভোট আসছে দেখে মাত্র 2 মাসে তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যে এখনও পর্যন্ত এসআইআরের কারণে 58 থেকে 60 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এসআইআরের জেরে 54 লক্ষ মানুষের নাম কেন বাদ গেল? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।